আমাদের এর আগের সেশনসগুলো ছিল মূলত ট্রান্সপোর্টেশন, যেটা সাপ্লাই চেইনের জন্য একটা অপরিহার্য। কারণ আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে প্রোডাক্টটাকে যে মুভ করাবেন, সেই মুভ করানোর জন্য ট্রান্সপোর্টেশন ছাড়া আসলে লিটারালি ইম্পসিবল। সো আমাদের এর আগে দেখেছি যে ট্রান্সপোর্টেশনের কাজ তো করতেই হবে, বাট এই মুভমেন্টটা আপনি করবেন, বাট কিভাবে কম এনভায়রনমেন্টাল ড্যামেজ করে, কম এনার্জি ইউজ করে, কম নয়েজ ক্রিয়েট করে, কম ভাইব্রেশন ক্রিয়েট করে এবং কম অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলোকে মেনটেইন করে সেই ট্রান্সপোর্টেশনের কাজগুলোকে এনশিওর করবেন। সেমভাবেও আমরা আজকের সেশনটা মূলত দেখব ওয়্যার হাউস সাপ্লাই চেইনের জন্য আসলেই মানে ইটস আ অপরিহার্য বলতে পারেন, বিকজ উইদাউট ওয়্যার হাউস আপনার কস্ট অফ কাস্টমার অনেক বেড়ে যাবে। যেই টাইমটা একটা কাস্টমারের দরকার সেই প্রোডাক্টটাকে হাতে পাওয়ার জন্য, সেই টাইমটাও আলটিমেটলি বেড়ে যাবে। এখন কেন বেড়ে যাবে একটু উদাহরণ দেই। ওয়্যারহাউসে কি করছেন? ওয়্যারহাউসকে মূলত বলা হয় যে এমন একটা ফ্যাসিলিটি যেখানে প্রোডাক্টের কোনো ভ্যালু আসলে অ্যাড হয় না। কারণ প্রোডাক্টটাকে আপনি যে অবস্থাতেই আছে, র ম্যাটেরিয়াল আছে ওই অবস্থাতেই রেখে দিচ্ছেন, ফিনিশ গুডস আছে ওই অবস্থাতেই রেখে দিচ্ছেন, অ্যাডিশনাল খুব একটা কাজ করছেন না। সো ওয়্যারহাউস হচ্ছে মূলত এমন একটা জায়গা যেখানে কোনো ভ্যালু অ্যাড আসলে প্রোডাক্টের হয় না। তো এই ওয়্যারহাউস নিয়ে অনেকের বলে আসলে কি রাখা দরকার, অনেকে বলে জিরো স্টক দিয়ে চালাবেন, জাস্ট ইন টাইম ইনভেন্টরি, অনেক কথাবার্তা বলে। বাট ওয়্যারহাউস আসলে আমাদের জন্য কেন দরকার এটা একটু দেখে নেই। ওয়্যারহাউসের মধ্যে থেকে ধরেন আমরা ফ্রুটিকা জুসের কথা বলছি, ধামরাইতে আপনার ফ্রুটিকা জুসটার বোতল করা হয়। সো ফিনিশ গুডসটা, আকিজের ফ্রুটিকা জুসটা আপনি ধামরাই থেকে পাবেন। এখন কোনো কাস্টমার, আমি যদি ওয়্যারহাউস না রাখি, তার মানে আমার সমস্ত কিছু থাকবে হচ্ছে আপনি সেই ধামরাইতে। কাস্টমারের নিডটা ফুলফিল করার জন্য সে যদি রাজশাহী থেকে হয়ে থাকে, সেই রাজশাহী সেই কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য তার ট্রান্সপোর্টেশন লাগবে। আমরা ই কমার্সের জিনিসপত্র কেনাকাটা করলে দেখবেন ঢাকার ভিতরে একটা প্রোডাক্ট কিনতে গেলে 60 টাকা ট্রান্সপোর্টেশনস বা ডেলিভারি চার্জ দেওয়া লাগে, ওয়েরাজ আপনি ঢাকার বাইরে হলে 130 টাকা। সো আপনি যখন 130 টাকা চার্জ অ্যাড করছেন, প্লাস প্রোডাক্টের দাম হচ্ছে 30 টাকা, আপনার কাছে এই প্রোডাক্টটা হাতে পেতে খরচ করতে হবে 160 টাকা। তার মানে আপনার এই প্রোডাক্টের প্রাইসের থেকে লিটারালি 5 টাইমস বেশি। অন দ্য আদার হ্যান্ড, সময় দেখবেন আপনার 1.5 থেকে 2 দিন লাগবে। কিসের জন্য? জাস্ট ফর এ আপনার বোতল অফ ম্যাঙ্গো জুস। সো আপনার ওয়েটিং টাইমটাও বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কস্টটাও বেড়ে যাচ্ছে। সো ওয়্যারহাউস আসলে দরকার সো দ্যাট ইউ ক্যান ফুলফিল দ্য কাস্টমার্স ডিমান্ড অন টাইম এবং অ্যাট এ ভেরি রিজনেবল কস্ট। তো ওয়্যারহাউজিং মূলত বলা হয় ওয়্যারহাউস অ্যান্ড ওয়্যারহাউজিং। ওয়্যারহাউস হচ্ছে একটা স্থানের কথা বলা হচ্ছে। আমাদের মিনা বাজারের যে দেখবেন ক্যাম্পাসে ঢুকতে গেলেই যেই ফ্যাসিলিটিটাকে দেখতে পাচ্ছেন জিনিসপত্র রাখা হয়, সেটাকে ওয়্যারহাউস বলছি। অ্যান্ড ওয়্যারহাউজিং হচ্ছে দ্য অপারেশনস দ্যাট ইউ ডু উইদিন দ্য ওয়্যারহাউস, ওয়্যারহাউসের ভিতরে যে অপারেশনসগুলো করে থাকেন। সো আমাদের এর আজকের সেশনসটা মূলত থাকবে যে আমাদের ওয়্যারহাউসের কাজগুলো তো আমার করতে হবেই, নাহলে কাস্টমারের ওয়েটিং টাইম বেড়ে যাবে, কস্ট বেড়ে যাবে। সো তখন আপনার কি করতে হচ্ছে, ইভেন আরও সেই জন্যই আমরা এই কাজগুলো যেহেতু অপরিহার্য করতেও হবে, এগুলোকে কিভাবে লো এনার্জি ইউজ করে কার্বন এমিশনস কম তৈরি করে আমাদের এমপ্লয়ীদের হেলথ অ্যান্ড বেনিফিটসগুলোকে বা ওয়েলবিংটাকে এনশিওর করে, ভাইব্রেশন কম ক্রিয়েট করে, অ্যাক্সিডেন্টস কম যেন হয়, সেইভাবে আমরা সেই অপারেশনসগুলোকে আসলে আমরা মেনটেন করার চেষ্টা করব। তো ওয়্যারহাউসের ফার্স্ট যদি একটু দেখার চেষ্টা করি যে আসলে মূলত বেসিক ডেফিনেশন, যেটা লজিস্টিক কোর্স যারা করেছেন তারা অলরেডি জানবেন। সো ওয়্যারহাউসকে বলা হচ্ছে ইটস এ লার্জ বিল্ডিং, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে, বাট দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ডেভেলপড কান্ট্রিজ। বাট ডেভেলপিং কান্ট্রিজে আপনি যদি আরবান এরিয়ার কথা বলেন, ঢাকা শহরগুলোতে সিটির কথা বলেন, ইউ ওয়ন্ট ফাইন্ড এ লার্জ ফ্যাসিলিটি। আমাদের মিনাবাজারের ওয়্যারহাউসটা দেখবেন, এটা কিন্তু অতটা বড় না। আপনার অ্যামাজনের ওয়্যারহাউস যদি চিন্তা করে দেখেন বাইরের দেশগুলোতে 59 ফুটবল গ্রাউন্ডসের সমান, এবং ওইটা আরও এক্সপ্যান্ড করবে। সো বাইরের দেশে ইটস আ লার্জ বিল্ডিং যেখানে সব ধরনের জিনিসপত্র রাখা হয়। ওয়্যারহাউস যে শুধুমাত্র ফিনিশ গুডসের জন্য হবে, নট নেসেসারিলি। আপনার খেয়াল করে দেখবেন আপনার কেমিক্যালস আনছেন চায়না থেকে, সেই কেমিক্যালস দিয়েই, অথবা প্লাস্টিকের আপনি আরএফএল
প্লাস্টিক বানাতে আপনার প্লাস্টিকের ছোট ছোট দানা লাগে, আপনি সেটা চায়না থেকে নিয়ে আসছেন, ইউ উইল হ্যাভ এ সেপারেট ওয়্যার হাউস কিপিং ইউর র মেটেরিয়ালস। সেমভাবেও ম্যাঙ্গোর কথা বলছেন, সিজনাল ফ্রুটস, সেগুলোকে রাখার জন্য ইউ উইল হ্যাভ এ সেপারেট ওয়্যার হাউস। ইভেন আকিজের কথা বললেই, আকিজ তার চাঁপাইনবাবগঞ্জের সেখানের মধ্যে থেকে ম্যাঙ্গোগুলোকে আনস্কিন করে সেখানের যে ম্যাঙ্গোর যে মিটি পার্টটা থাকে সেগুলোকে আপনার স্কুইশ করে টোরে ওরা একটা পেস্টের মতো বানায়, ওটাকে পাল্প বলা হয়। ওই পাল্পটাই কিন্তু হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা সেমি ফিনিশ গুডস। তার মানে এটা মধ্যবর্তী অবস্থায় আছে। এই যে আপনার দেখবেন আপনারা বাসায় এই মাঝখানে ছুটি পেয়েছেন, অনেকে কি করেছেন, অনেকে নিজেরা রান্না টান্না করেছেন, মেরিনেট করে রেখে দিয়েছেন। কি জন্য করে রেখে দিয়েছেন? বিকজ আপনি হয়তো পরবর্তী সন্ধ্যার সময় চিকেন অ্যান্ড ফ্রাই করবেন, বা সো এই হাফ ডান অবস্থায় যেটাকে রেখে দিচ্ছেন সেটাকেই ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা সেমি ফিনিশ গুডস বলা হচ্ছে। ওদের সেইখানেই ওদের একটা ওয়্যারহাউস আছে, সেখানে সমস্ত ওই যে পাল্পগুলো তারা সেখানে রেখে দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস অথবা সেমি ফিনিশ গুডস। তার জন্য একটা ডেডিকেটেড ওয়্যারহাউস আছে। ফিনিশ গুডসের জন্য তো অবশ্যই আছে, দেখবেন আমাদের মিনা বাজারে নিজেরই আছে, অথবা আপনার মিনা বাজারে যে স্কোয়ারের তেলগুলো আসে তার জন্য একটা ডেডিকেটেড ওয়্যারহাউস আছে। এমআরওর কথা আমরা আগে বলেছিলাম, মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড অপারেশনস। এটা মূলত যারা থাকে হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে থাকে তাদের জন্য মোস্ট অ্যাপ্লিকেবল। যেমন আমরা আকিজের ফ্যাক্টরি জুসের গিয়েছিলাম, সেখানেও দেখেছি তাদের মেইনটেনেন্স, অপারেশন অ্যান্ড রিপেয়ারের জন্য স্পেয়ার পার্টসের একটা পুরো আলাদা একটা ইউনিট রাখা আছে। সেখানের মধ্যে থেকে আপনার টুল বক্স থেকে শুরু করে পুরো আপনার আর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসের সবচেয়ে ক্রিটিক্যাল যে পার্টটা, ওইটাই একটা সেমভাবে আরেকটা কপি হিসাবে রেখে দেওয়া আছে, যেন কোনো সমস্যা হলেও আপনি এখন প্রবলেম খুঁজবেন না, জাস্ট ওই পার্টটাকে ডিট্যাচ করে সাইডে রেখে দিবেন এবং উল্টা পাশে যে রেডি অবস্থায় আছে সেই রেডি অবস্থায় জিনিসটাকেই অ্যাটাচ করে দিয়ে প্রোডাকশনকে কন্টিনিউ করাবেন। বাকিটা এখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে পাঠাবেন, দেখবেন কোথায় কি প্রবলেম হয়েছে, রুট কজটা তারা বের করে আপনাকে প্রোভাইড করবেন। মার্চেন্ডাইজের কথা আমরা বলেছিলাম। মার্চেন্ডাইজ হচ্ছে যে এখানে দেখছেন একজন আরেকজনের হাতে দিচ্ছে। এখন আমরা এখানে এটাকে দুভাবে বলতে পারি। আমরা রিসেলারের নাম শুনেছি, সে কি করে, রিসেল করে, পুনরায় বিক্রি করে। সে কার কাছ থেকে কিনেছে? নিশ্চয়ই যে ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার তার কাছ থেকে কিনেছে। আকিজ যখন তার জুসটাকে বানিয়ে ফেললো, বোটল করে ফেললো, এখন রেডি টু সেল, তখন সেটা হলো তার জন্য ফিনিশ গুডস। এখন আমি আকিজের কাছ থেকে কিনেছি, কেন কিনেছি? সো দ্যাট আমি এটা আপনার কাছে বা অন্য কারো কাছে বিক্রি করতে পারবো, আমার জন্য সেটা হচ্ছে মার্চেন্ডাইজ। সো মার্চেন্ডাইজের মানেই হচ্ছে এই এই শর্তে কেনা যে আমি পুনরায় অন্য কারো কাছে বিক্রি করব, সেটা হতে পারে আপনি অথবা হতে পারে কোনো অর্গানাইজেশন, আমি আরেকটা পার্টির কাছে বিক্রি করব। ট্রানজিট ইনভেন্টরির কথা আমরা অলরেডি আগেই বলেছি। আমরা সবাই দেখবেন যারা আমাদের ফ্যামিলিরা ট্রাভেল করেছে তারা অলওয়েজ দেখবেন দুবাইটাকে ট্রানজিটের জন্য খুব ভালো মনে করে। তার মানে আপনার মূল উদ্দেশ্য কোথায়? আপনার উদ্দেশ্য যাবেন হচ্ছে ইউকে, বাট আপনি কি করেছেন, ঢাকা থেকে দুবাইয়ের একটা ফ্লাইট নিয়ে দুবাইতে অপেক্ষা করছেন, কারণ দুবাই থেকে আবার আরেকটা ফ্লাইট ছাড়বে সেটা ইউকের। সো আপনি ডাইরেক্টলি না যে আপনি একটা জায়গায় মিডল পয়েন্টে ওয়েট করছেন। সো ট্রানজিট ইনভেন্টরি মানে বলা হয় আপনার যেই চায়না থেকে একটা প্রোডাক্ট আনছেন সেই প্রোডাক্টটা মূলত যাবে হচ্ছে আমাদের বেরিবাদের যে ওয়্যারহাউসটা আছে মিনাবাজারের, সেইখানের তার ফাইনাল ডেস্টিনেশন। এখনও কিন্তু সে তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায়নি। সে এখন ধরেন চিটাগাং পোর্টে আছে, অথবা সিতে আছে, অথবা চিটাগাং পোর্ট থেকে গাড়িতে রওনা দিয়ে দিয়েছে, এখনও আমার কাছে পৌঁছায়নি, হয়তো ঢাকাতে আছে, ঢাকা থেকে কালকে। তার মানে আপনার শেষ গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত পথে, রাস্তায়, যে কোনো জায়গায় যখন এই ইনভেন্টরিটা চলমান অথবা স্টপ অবস্থায় আছে সেটাকেই বলা হয় আপনার ট্রানজিট ইনভেন্টরি। দ্যাট মিন্স দিস ইনভেন্টরি হ্যাজ নট রিসিভড or has not reached its final destination। ওই যে হিন্দি সিনেমাতে বলে ভাটিকতে হুই আত্মা, মানে ভেসে বেড়াচ্ছে, কারণ তার বলে মানে ফিউনারালস বা ঠিকঠাক মতো হয় নাই। সো এই এই ইনভেন্টরিটা হচ্ছে এখনো ভেসে বেড়াচ্ছে, ইট ডিড নট রিচ ইটস ফাইনাল ডেস্টিনেশন, সেটাকে বলা হচ্ছে ট্রানজিট ইনভেন্টরি। পথি মধ্যে আছে বা রাস্তায় আছে সেই ইনভেন্টরিগুলোকে বলা হয়েছে। অ্যান্টিসিপেশন ইনভেন্টরি
মানে অ্যান্টিসিপেশন মূলত হচ্ছে আপনি অনুমান নির্ভর করছেন। কি অনুমান করছেন? প্রতি বছর আমাদের বাংলাদেশে দেখবেন রোজার সময় চিনির দাম, ছোলার দাম, পেঁয়াজের দাম, বেগুনির দাম বেড়ে যায়। এখন আকিজের যে জুসের বোতলটাতে আছে সেই জুসের বোতলে আপনার সুগার দেওয়া লাগে, প্রতি কেজিতে রোজার সময় 20 থেকে 30 টাকা বেড়ে যায়। সো সে কি করবে? সে তো আপনার কাছ থেকে এই চিনির দাম বেড়ে গিয়েছে বলে রোজার সময়ে আপনার কাছে জুসের দাম তো আপনার 20 টাকার জায়গায় 25 টাকা রাখতে পারবে না। তখন সে কি করবে? সে জানে যে প্রতি বছর রোজার সময় চিনির দাম 10 থেকে 15 টাকা করে বা 20 টাকা বেড়ে যায়। আমি এই অ্যান্টিসিপেট করছি এই বছরও বাড়বে। তার মানে মার্চ মাস যখন রোজার মাস শুরু হলো সেই সময় চিনি না কিনে আমি ডিসেম্বরেই কেনা শুরু করলাম, সো দ্যাট আমি আমার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের সকল ডিমান্ডটা আমি যেন সেই ডিসেম্বর মাসে যা কিনলাম সেটা দিয়েই ফুলফিল করতে পারি। সো অ্যান্টিসিপেশন ইনভেন্টরি মানে হচ্ছে আপনার অনুমান করছেন যে গত বছর বা তার আগের বছর হিস্টোরিক্যাল ডেটা দেখে দেখতে পাচ্ছেন রোজার সময় বা যে কোনো জিনিসের দাম বেড়ে যায়। সো আমি সেই জন্য কী করব? সতর্ক হয়ে অলরেডি আমি কিনে রাখবো, মজুত করে রাখবো, সো দ্যাট আমার জন্য যেন ওই বাড়তি দামটা কখনো ইম্প্যাক্ট না করে। বাফার ইনভেন্টরি বলা হচ্ছে সেফটি স্টক। তার মানে একটু খেয়াল করে দেখবেন আপনার বাসায় আব্বা বা আম্মা আপনাকে অলওয়েজ ওয়ালেটের একটা ছোট আমাদের যে পকেটস আছে সেই পকেটসে একটা 1000 টাকার নোট দিয়ে রাখে। কারণ কি? আপনাকে প্রতি মাসে 3000 টাকা বা 5000 টাকা করে আপনাকে পকেট মানি দেয়, আর তার সাথে 1000 টাকার একটা নোট কর্নারে যে একেবারে আপনার পকেট আছে, ছোট্ট টাইনি পকেট, সেখানের মধ্যে রেখে দেয় ওয়ালেটের। বলে দিস ইজ ইয়োর রেগুলার পকেট মানি, ইন কেস যদি তোমার খুব বিপদ পড়ে যায়, যখন বাসায় আমরা কেউ নাই বা তুমি বাইরে আছো, তখন ওই টাকাটা তুমি খরচ করবে। ওই টাকাটা কিন্তু তুমি সবসময় খরচ করবে না। সো দ্যাট ইজ ফর ইয়োর সেফটি। দ্যাট মিন্স আপনার রেগুলার যেই খরচ সেটা হচ্ছে 5000 টাকা, নর্মালি খরচটা হয়ে যায়। এখন সেই জায়গায় 5000 টাকার আর পর যদি আপনার অতিরিক্ত কোনো টাকা প্রয়োজন পড়ে, সেই জন্য বিপদের বন্ধু হিসাবে আপনাকে পাশের পকেটে এই 1000 টাকা দিয়ে দিয়েছে। এটার উদাহরণ হতে পারে আরও, যে আমার প্রতিদিন 500 পিস করে আমার ফ্যান বিক্রি হয়। এখন আমার প্রতি মাসে তার মানে লাগছে হচ্ছে 1,50,000 পিস ফ্যান। এখন কিছু সময় দেখে যেতে পারে হঠাৎ গরম পড়ে গেল, তার মানে হয়তো বিক্রি বেশি হতে পারে। কিছু সময় আমার যে সাপ্লায়ার আমাকে প্রতি মাসে এসে ফ্যানগুলো দিয়ে যায়, তার হয়তো আসতে একটু দেরি হতে পারে, কারণ সে প্রতি 1.5 লাখ পিসেস ফ্যান প্রতি মাসে আমাকে মাসের 1 তারিখে দিয়ে যায়। হয়তো তার এইবার এই যে অবরোধ হয়ে গিয়েছে, এই যে অবরোধ না, কারফিউ দিয়েছে, তার তো 1 সপ্তাহ দেরি হয়ে যাচ্ছে, তার মানে আমার তো বিপদ হয়ে যাবে। কারণ আমি তো হাতে অতিরিক্ত কিচ্ছু রাখি না, কারণ আমি জানি প্রতিদিন 500 করে বিক্রি হয়। এই ভদ্রলোক কোনো দিন ডিলে করেন না। উনি এই এই জন্য মাসের প্রথমে 1.5 লাখ পিস ফ্যান বিক্রি দিয়ে যায়, আমি 1.5 লাখ পিস ফ্যানটাই প্রতিদিন 500 করে করে 30 দিনে বিক্রি করি। হঠাৎ এরকম ধরেন যে কোনো কারণে 2 দিন 3 দিন 1 সপ্তাহ দেরি হয়ে গেল, আমার তো ফ্যান আর বিক্রি করা হলো না, আমার স্টক আউট, আমার দোকান বন্ধ করে রাখতে হলো। এরকম আনওয়ান্টেড সিচুয়েশন হয়, হয়তো ডিমান্ড একটু বেড়ে গেল, হয়তো যে আপনাকে সাপ্লায়ার সে অন টাইমে ডেলিভারি করতে পারলো না, সেই কারণে আপনি কি করছেন? অতিরিক্ত রেখে দিচ্ছেন। এইটার আরেকটু সহজ করে বলি, আপনারা আমার বাসায় প্রচুর হয়ে থাকে, আমরা যখন মাসের বাজার কিনে রাখি তখন দেখবেন আপনার আম্মা 5 কেজি চিনি আনলেও অথবা 5 লিটারের তেল আনলেও আপনার আম্মা কি করবেন? যে আপনার অথবা 6 লিটার আনলেন, আপনার আম্মা 5 লিটারের গ্যালনটা ইউজ করতে দিল, আর 1 লিটার সে তার দেখবেন একটা আপনার শোকেজ বা শেলফ যেখানে আছেন তার কর্নারে সে রেখে দিল। কারণ হয়তো আপনার বাসায় মেহমান আসতে পারে, অথবা আপনার এখন বন্ধ আছেন, ভাবলেন আচ্ছা আমরা কাচ্চি বিরিয়ানি খেয়ে এই ধরনের জিনিসপত্র খাই। সো আপনার তেলের যে রেগুলার ইউজ তার থেকে বেশি ইউজ হচ্ছে, কনজাম্পশন হচ্ছে, তখন আপনি কি করবেন? আবার দোকানে যাবেন, কারফিউ তো যেতে পারছেন না। সো ইন কেস অফ এমার্জেন্সি, গেস্ট আসলো, বাজারে যেতে দেরি হলো, ফর এনি আদার রিজনস, সেফটি হিসাবে আপনার আম্মা যে 1 কেজি বা 1 লিটারের তেলটাকে সাইড করে রেখেছেন, দ্যাট ইজ দ্য সেফটি স্টক। ডিকাপলিং ইনভেন্টরি আর এটার
আরটা অনেক আগেও বলেছিলাম, একটু পরে হয়তো আমাদের এটা আমরা আগে ক্লাসে মনে হয় বলেছিলাম। তো ডিকাপলিংটা নিয়ে আমরা আর বিকজ এটা একটু লেন্দি হয়ে যাবে, এই পার্টটা যেতে চাচ্ছি না। সাইকেল ইনভেন্টরির কথাটাই, সাইকেল ইনভেন্টরি আর বাফার ইনভেন্টরি তারা হচ্ছে ওই যে কারণ অর্জনের মতো বাহি বাহি একসাথেই আসে। ওই যে আমরা বলেছিলাম যে আপনার প্রতিদিন 500 পিস করে ফ্যান বিক্রি করেন, এবং আপনার আর তার মানে বাজারে মাসে একদিন যান, তার মানে 30 দিনে একদিন যাচ্ছেন। তো তার মানে আপনি 30 দিন চালানোর জন্য আপনার হাতে কত পরিমাণ ফ্যান লাগছে? প্রতিদিন 500 করে বিক্রি করছেন, 30 দিন, তার মানে 1.5 লাখ। তার মানে আপনার ওই সাইকেল ইনভেন্টরি হচ্ছে আপনার 1.5 লাখ। আপনারা যে বাজারে যান, এটা সহজ উদাহরণ হচ্ছে বাজার করতে যখন যান তখন দেখবেন মাসের চাল আপনারা একবারে কিনে আনেন। প্রতিদিন ধরেন বাসায় 1 কেজি চাল লাগলে মাসে 30 কেজি চাল লাগে। সো তার মানে মাসেরটাকে এই 30 দিন যদি আপনার একটা সাইকেল হয়, মাসে একবার বাজারে যাচ্ছেন, তার মানে আপনার 1 মাস চলার জন্য প্রতিদিন 1 কেজি করে লাগে, তার মানে 30 দিনে 30 কেজি লাগে, তার মানে চালের সাইকেল ইনভেন্টরির পরিমাণ হচ্ছে 30 কেজি। ওয়ারাজ আপনি চিনি হিসাব করে দেখছেন আপনার 5 কেজি লাগছে, তার মানে 30 দিনে 5 কেজি সুগার আপনার লাগছে। তেল লাগছে 10 লিটার। সো দ্যাট মিন্স 30 দিন চলার জন্য আপনার 10 লিটার প্রয়োজন হচ্ছে, তার মানে তেলের সাইকেল ইনভেন্টরি হচ্ছে 10 লিটার। তার মানে আপনি যতদিন পর পর বাজারে যান অথবা যতদিন পর পর আপনার সাপ্লায়ার আপনার দরজায় প্রোডাক্টটা পৌঁছে দেয়, এই যে আমরা বলেছিলাম মাসে একবার, তার মানে প্রতিদিন আপনার 500 পিস করে বিক্রি করেন, 30 দিনে 1.5 লাখ। আপনি যদি হতো যে না আমার সাপ্লায়ার মাসে 2বার দেয়, প্রতিদিন 500 বিক্রি করেন, তার মানে আপনার 15 দিনে আসছেন 75,000, তখন হয়ে যেত সাইকেল ইনভেন্টরি 75,000। অথবা আপনি যদি বলেন না আমার সাপ্লায়ার প্রতি 10 দিন অন্তর অন্তর আসে, প্রতিদিন আপনি বিক্রি করেন কত? 500, তার মানে আপনার সাইকেল ইনভেন্টরি হচ্ছে 500, 500 টাইমস 10, তার মানে হচ্ছে আপনার 50,000 হচ্ছে আপনার সাইকেল ইনভেন্টরি। তার মানে কতদিন পর পর আপনি রিফিল করছেন, সাপ্লায়ার আসছে, বাজারে যাচ্ছেন, সেই এই দিন সময়ের জন্য কতটুক প্রোডাক্ট আপনার হাতে রাখতে হয় সো দ্যাট এই 10 দিনের ডিমান্ডটাকে আপনি ফুলফিল করতে পারছেন, সেটা হয়ে যাচ্ছে আপনার সাইকেল ইনভেন্টরি। তো এইটা হচ্ছে আপনার ওয়্যারহাউসের এই পার্টটাকে বলা হচ্ছে ওয়্যারহাউস। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ওয়্যারহাউসে আপনার কাস্টমারের অর্ডারগুলোকে আপনি এই যে টাইমলি, তার মানে ওই যে বলেছিলাম ওয়্যারহাউস আপনার, আমার সেই ধামরাই থেকে একটা জুস অর্ডার করতে আপনার সময় লাগবে ডেলিভারি টাইম 1.5 দিন। ওয়েরাজ আপনার সেই ধামরাই থেকে না করে আমি যদি রাজশাহীর কাস্টমারের জন্য রাজশাহীতে একটা ওয়্যারহাউস খুলে রেখে দেই, তার মানে আপনি অর্ডার করার মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই প্রোডাক্টটা পেয়ে যাবেন। তার মানে এই ওয়্যারহাউস হেল্পড ইউ টু হ্যাভ দ্য প্রোডাক্ট অ্যাট এ ভেরি আর্লিয়ার টাইম। এবং ঢাকার বাইরে প্রোডাক্টটা ডেলিভারি কস্ট 130 টাকা। প্রোডাক্টের এই এমআরপি যদি হয় 30 টাকা, সাথে যোগ দেন 130, হয়ে গেল 160। আপনি ওই জুসটা 160 টাকাতে কখনোই কিনবেন না। কিন্তু আমি যদি সেটা আপনার রাজশাহীতে অ্যাভেলেবল করে রাখি থ্রু দ্যাট ওয়্যারহাউস, আপনার সেই জন্য ডেলিভারি কস্ট হয়তো হতে পারে 1 টাকা 1.5 টাকা, হতে পারে খুবই কম, মানে ইভেন আপনি 20 টাকা বা 30 টাকাতেই পেয়ে যাবেন। সো আপনার জন্য প্রাইসটাও ম্যাটার করছে, টাইমটাও ম্যাটার করছে। অ্যান্ড হু অ্যাকচুয়ালি মেড দিস পসিবল? সার্টেনলি ওয়্যারহাউসের কথা বলছেন। সো ওয়্যারহাউসকে বলা হয় যে আসলে আমার একটা কস্ট কম্পোনেন্ট, কারণ এইখানে সমস্ত দামি দামি জিনিসপত্রগুলো রাখা হয়। যেমন ইনভেন্টরি ইটসেলফ ইজ ভেরি এক্সপেন্সিভ। আপনার ওয়্যারহাউসে দেখবেন সেই ইনভেন্টরিগুলোকে রাখার জন্য বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, যেটা আপনারা লজিস্টিক ম্যানেজমেন্টে পড়ে এসেছেন। আপনার ফোর্কলিফট লাগে, আপনার রিচ ট্রাক লাগছে, কনভেয়ার বেল্ট লাগছে। দিজ আর ভেরি এক্সপেন্সিভ। ম্যাটেরিয়ালটাকে স্টোর করবেন যেই র্যাকে বা শেলফে, সেটা কিন্তু ভেরি স্টার্ডি, শক্ত হওয়া লাগে। সেটা কিন্তু কিনতে দেখবেন বেশ ভালো পরিমাণ খরচ পড়ে যায়। যেমন আপনারা একটু খেয়াল করবেন যারা কনস্ট্রাকশন কোম্পানি বা ব্যবসাতে সম্পর্কে একটু আইডিয়া আছে, রিয়েল স্টেটে রড, যেটা আপনার স্ট্রাকচারে বা ফাউন্ডেশনে যে রডগুলোকে দিবেন সেগুলো দিজ আর ভেরি এক্সপেন্সিভ। টন প্রতি সেগুলোর দাম অনেক বেশি।
ওয়্যারহ্যাজ বারান্দার জন্য যেগুলোকে ইউজ করবেন অথবা সানশেডের জন্য বা সানশেডের জন্য যেটাকে ইউজ করবেন সেটার জন্য কিন্তু আপনার অতটা মোটা রড প্রয়োজন পড়ে না, সেটার কস্ট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি লো। সো আপনি আপনার একটা সিগনিফিক্যান্ট সেভিং করতে পারছেন যে ওই চিকন রড দিয়ে, কিন্তু ওয়্যারহাউসের ক্ষেত্রে আপনার ভারী ভারী জিনিসগুলোকে রাখতে হচ্ছে। সো সেই ভারী ভারী জিনিসগুলো রাখার জন্য এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যেই ধরনের আমরা আপনার এই সকল শেলফগুলোকে যা যা সেগুলো একেবারেই স্টিল রিইনফোর্সড। সো সেই কারণে সেগুলোর দামও অনেক বেশি পড়ে যায়। ওয়্যারহাউসের ক্ষেত্রে যেই মানুষগুলো আছেন, পিপল লাইক ইউ অ্যান্ড মি হু ওয়ার্ক ইন দ্য ওয়্যারহাউস, ইউ পিপল হ্যাভ টু বি ট্রেইনড। কারণ আপনার ট্রেন যদি না করি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেটার জন্য কিন্তু আমার একটা কোম্পানি হিসাবে কম্পেনসেশন দিতে বাধ্য। এখন আপনারা আমার খেয়াল করে দেখেছেন ফোন আমাদের কন্ট্যাক্ট লিস্ট আছে, কয়টা ফ্রেন্ডের নাম্বার আপনার মুখস্থ আছে? আপনার এখন কিন্তু মুখস্থ নেই। আগে কি করতাম, আমরা মুখস্থ করে রাখতাম, এই জন্য সহজ সহজ নাম্বারগুলো কিনতাম, বিকজ আমার মনে রাখতে সহজ হয়। সো ওয়্যারহাউসেও হাজার হাজার প্রোডাক্টগুলোকে আছে, কোথায় রেখেছেন, কোনটা কোন ইয়ের বাসা, আপনার জন্য অসম্ভব ডিফিকাল্ট হয়ে যায় বের করা। লন্ডনের একটা উদাহরণ আমি আমার লাইফের দেই, এই ওয়্যারহাউসের সাথে ভেরি মাচ রিলেটেড। লন্ডনে কীরকম করে দেখবেন, একটা এলাকার বাসাগুলো সব একই রকম হয়, এই গলির সমস্ত বাসা দেখবেন একরকম, এর পরের গলি পুরো একটা এলাকার একই রকম। আমি যে কোনো একটা বাসায় গিয়েছিলাম 2008-এ, তখন তো অ্যান্ড্রয়েড এরকম ছিল না, অ্যাড্রেসটা ফর সাম রিজন আমি হারিয়ে ফেলেছি। এখন আমার সেখানে ওই পুরো লেনটাতে 100টার মতো বাসা, আমি খুঁজতে 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 আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে ওই বাসাটাকে খুঁজে বের করতে, এবং পসিবল ছিলই যে কারণে ওই আঙ্কেল ইয়োগা করতেন। আমি সাইড দিয়ে হাঁটছি, দেখলাম একজনের টিভিতে, ওনারা ড্রয়িং রুমে ছিলেন না, বা টিভিতে ইয়োগা চলছে। সো আই থট এই লন্ডনে ইয়োগা দেখার মতো ওই এরিয়াতে উনি ছাড়া ওই আঙ্কেল আর কেউ হবেন না। সো আই ওয়াজ ভেরি লাকি টু ফাইন্ড দ্যাট হাউস উইদিন 1.5 আওয়ার। আদারওয়াইজ আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা আরও লেগে যেত। ওয়্যারহাউস এত বড় হয়, যেটা আমাদের ধরেন অ্যামাজনের ওয়্যারহাউস 59 ফুটবল গ্রাউন্ডসের সমান। সেখানে কোথায় প্রোডাক্ট রেখেছেন, কতটা প্রোডাক্ট রেখেছেন, কোন দিক দিয়ে যেতে হবে, এই সব জিনিসের জন্য আমার ওয়্যারহাউসকে ম্যানেজ করার দরকার পড়ে। কি ম্যানেজ করবেন? প্রোডাক্টগুলো কোথায় রেখেছেন, প্রোডাক্টগুলো কতটা প্রোডাক্ট আছেন, এই ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমটা, দিস ইটসেলফ ইজ ভেরি এক্সপেন্সিভ। আমাদের বাংলাদেশে আমরা এগুলাকে সারা জীবন সফটওয়্যার পাইরেটেড কিনে এসেছি, আমাদের সফটওয়্যারের পিছে টাকা খরচ করতে হবে, এটা শুনলেই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই কারণেই মূলত আমাদের ওয়্যারহাউসের পিছে আমরা খরচ করতে চাই না, ওয়্যারহাউসের সফটওয়্যারের পিছে যে টাকা খরচ হবে এটা আসলে কোনোদিনই মানতেই আমরা চাই না। বাট বাইরের দেশে আমরা দেখবেন, আমরা যারা লজিস্টিকটা পড়ে এসেছেন, আমাদের ওয়্যারহাউসের ক্ষেত্রে আমরা দুটো জায়গা বলি, ওয়্যারহাউসে আইটেমগুলো রাখার আমাদের একটা উপায় হচ্ছে ফিক্সড, তার মানে এই জায়গাতেই এই প্রোডাক্টটা রাখবো, সেটা আমার জন্য সুবিধা হচ্ছে খুঁজে বের করতে পারবো আচ্ছা আইটেমটা কোথায় আছে। আরেকটা হচ্ছে র্যান্ডম, যেখানে জায়গা পাচ্ছেন সেই প্রোডাক্টটা রেখে দিচ্ছেন, কিন্তু সেটা তখনই পসিবল হচ্ছে যখন আপনি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকে। তো যারা লজিস্টিক ম্যানেজমেন্ট কোর্সটা করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের ওয়্যারহাউস ম্যানেজমেন্টের একটা দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আমি আরেকটা ভিডিও দিয়ে দিব, সো দ্যাট আপনারা এই সময় যেহেতু ফ্রি টাইম আছেন ওইটা একটু দেখে নিতে পারেন, তাহলে আপনার জন্য আমাদের এই লেকচারের বেশ কিছুগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনার জন্য উইল বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওয়্যারহাউসের কস্টের কথা বললাম, ওয়্যারহাউসের কস্ট কিন্তু বাড়ছে বাড়ছে আর বাড়ছে। আমাদের যে স্টাডিজগুলো আছেন তিনটা অ্যাসপেক্টে তারা দেখেছে যে লেবার কস্ট ইজ অ্যাকচুয়ালি ইনক্রিজিং ভেরি ভেরি র্যাপিডলি। বাইরের দেশে তো অনেক লেবার কস্ট, তো ওদের জন্য একটা খুবই প্রবলেম, এই জন্য ওয়্যারহাউসের সমস্ত অটোমেশনে চলে যায়। আপনার একটা উদাহরণ আমরা সবসময় একটু বলার চেষ্টা করি, আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের ওই দিকের শ্রিম্প যেগুলো আছেন, চিংড়ি, ভেরি ভেরি ফেমাস। তো চিংড়ির মাঝখানে ওই যে একটা কালো টাইপের একটা ছোট্ট ওদের ইন্টেস্টাইন বা থাকে, ওইটাকে ফেলে দিয়ে খেতে হয়, ওইটা কাজ করাটা ভেরি ডেলিকেট। আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডে প্রতি ঘন্টায় একজনকে আপনার পেমেন্ট করা লাগে 7.75 পাউন্ডস, মানে 8 পাউন্ডের। বাংলা টাকা হিসাব করলে 140 দিয়ে আসলে 800 টাকা, আর ওইদিকে হচ্ছে মানে 1000 আর টাকার মতো আপনার খরচ পড়ে প্রতি ঘন্টায়। সো ওরা কী করে, শিপিংয়ে আপনার বা ওয়াটারওয়েতে সেই আয়ারল্যান্ড থেকে চিংড়িগুলোকে ফ্রোজেন অবস্থায় পাঠিয়ে দেয় থাইল্যান্ডে।
এখন সেখান থেকে ওরা ওই জিনিসটাকে প্রসেস করে সব টপ করে টরে আবার শিপে পাঠিয়ে দেয়। কারণ আপনার ওই যে প্রতিদিন 1 ঘন্টায় একজনকে 1,000 টাকা দেওয়ার পরিবর্তে আপনার সারাদিনে কত দিবেন, একজনকে 7,000 টাকা দিবেন, ওই 7,000 টাকায় বাংলাদেশে পুরো মাসের জন্য একজনকে পেয়ে যাবেন। এবং ছুটি ছাড়াই আপনার ছুটি মাত্র সপ্তাহে 1 দিন আপনি দিচ্ছেন, বা রোদের ছুটি তো আপনি 2 দিন দিতে হবে, তারপরে আরও এই বেনিফিটস ওই বেনিফিটস তো আছেই। সো লেবার কস্ট বাইরেও যেরকম বাড়ছে আমাদের মতো দেশগুলোতে বাড়ছে, ওয়্যার হাউসিং কস্ট, রেন্টের কথা বলছেন, রেন্ট প্রচুর বাড়ছে। বাংলাদেশের মতো দেশগুলোতে কথা যদি বলেন, আপনার বাড়ি ভাড়া প্রতি বা ওয়্যার হাউসের রেন্ট প্রতি বছরই বাড়ছে ভালো পরিমাণের। আর ইউটিলিটির কস্ট তো আছেই। সো ওয়্যার হাউসিংয়ের কস্ট কিন্তু আগের থেকে যদি আপনি দেখার চেষ্টা করেন কস্টগুলো অনেক বেড়েছে। এইটা আপনার এর প্রায় 52টা আপনি গ্লোবাল মার্কেটসগুলো আছেন সেগুলোকে স্টাডি করে দেখেছে যে কস্ট ইন এভরি মার্কেট হ্যাজ গন আপ। লেবার কস্ট বাই 6%, ওয়্যারহাউসের ক্ষেত্রে আপনার ওয়্যারহাউসের রেন্টের কথা বলছেন, ওয়্যারহাউসের অপারেটিং কস্টের কথা বলছেন, সেই সমস্তগুলোর আছে। প্লাস আপনি ইলেকট্রিসিটি ডিজেলের যেগুলো আছেন সেগুলোর কস্ট আগের থেকে বেড়েছে, কারণ পেট্রোলের দাম বেড়েছে, সব কিছুর দাম আগের থেকে অনেক বেড়েছে। সো আমরা এইখানের মধ্যে থেকে একটু পরের যে পার্টটা আছে আমরা দেখব ওয়্যারহাউসে আমরা মূলত 3 ধরনের ফাংশনসগুলো আমরা করে থাকি। আমাদের ম্যাটেরিয়ালগুলোকে স্টোর করা হয়, এই স্টোরের জন্য আমরা বিভিন্ন ওয়েগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। ম্যাটেরিয়ালগুলোকে হ্যান্ডেল করতে হয়, কারণ আপনার যখন একটা ট্রাক থেকে গুডসগুলো গাড়িতে করে নিয়ে আসেন আপনার কি করা লাগে, আনলোড করা লাগে। আনলোড করে আপনার যদি হিউম্যান লেবার থাকে, আমরা যেটাকে কুলি বলি বা কামলা বলি, অথবা আপনার যদি মেশিন থাকে ফোর্কলিফটের মতো সেরকম, বা ট্রাক থাকে ছোট, ওটা দিয়ে আপনি ওয়্যারহাউসের ভিতরে আইটেমসগুলোকে আবার তার শেলফ যেটাতে আছেন সেই শেলফে সুন্দর করে রেখে দিচ্ছেন। সো ম্যাটেরিয়ালে আপনার আনলোডও করা লাগছে, আবার লোড করে সুন্দর করে আপনার শেলফে রেখে দেওয়া লাগছে। আবার কয়েকদিন পর যখন কাস্টমারের একটা অর্ডার আসছে ওই শেলফ থেকে আনলোড করা লাগছে, নামানো লাগছে, নেমে তারপরে সেটাকে প্যাক করা লাগছে, প্যাক করে সেই প্রোডাক্টটাকে মুভ করে বাইরের জন্য একেবারে যে গাড়ি ওয়েট করছে সেই গাড়িতে আবার লোড করে দেওয়া লাগছে। সো প্রোডাক্ট হ্যান্ডেলিং বা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংও আমার এই ওয়্যারহাউসের একটা কাজের মধ্যে পড়ছে। আর ফাইনালি যেটাকে বলা হচ্ছে ওয়্যারহাউস আপনাকে ইনফরমেশন শেয়ারিং করে থাকে। এখন এইটা কিভাবে করে থাকে একটু খেয়াল করে দেখবেন। আমরা আপনার পার্সোনাল লেভেলের এক্সাম্পল দিয়ে বলি। আপনার এর ফ্যামিলির বিজনেস আছে, আপনার 5টা অ্যাকাউন্ট মেনটেন করেন। এখন আপনি কি চাবেন যে আপনার যদি একটা পেমেন্ট করতে হয় আপনার এখন আপনার সামনে ড্যাশবোর্ডে দেখতে চাবেন কোন অ্যাকাউন্টে কত টাকা আছে। ইট ক্যান বি ডিফারেন্ট অ্যাকাউন্টস ইন ডিফারেন্ট উইথ দ্য ডিফারেন্ট ব্যাঙ্কস। সো আপনার কাছে ক্লিয়ারলি এসএমএসে বা ড্যাশবোর্ডে বা আপনার অ্যাপের মধ্যে দেখতে চাচ্ছেন কত টাকা আছে, কত টাকা তুলতে পারবেন, হ্যান ত্যান হাবিজাবি সব কিছু। সেইমভাবে ওয়্যারহাউস একটা কাজই করে, যখন কাস্টমারের অর্ডার আসে 500 পিসেস অফ ফ্যান লাগবে, সো সেই ওয়্যারহাউস ধানমন্ডির ওয়্যারহাউস বলবে যে স্যার আমার কাছে আছে 300, বা আপনার আজিমপুরের ওয়্যারহাউস বললে আমার কাছে আছে 700, বনানীর ওয়্যারহাউস বলবে আমার কাছে আছে 15,000। সো আপনি কি করবেন, আপনার কাস্টমার কোথা থেকে অর্ডার করেছে, লালমাটি থেকে অর্ডার করেছে, লালমাটি থেকে অর্ডার করেছে 500 পিস ফ্যান, কিন্তু ধানমন্ডিতে মাত্র আছে 300 পিস। তো আপনি নিয়ারেস্ট ওয়্যারহাউস কোনটা খুঁজবেন, দেখবেন আজিমপুরে আছে 700। আচ্ছা এক কাজ করো তো, আজিমপুর থেকে ওই 700টাই তুমি এই লালমাটিয়া কাস্টমারকে পাঠিয়ে দাও। সো রিয়েল টাইমে কতটা প্রোডাক্ট আপনার হাতে আছে, এটা হতে পারে ফিনিশ গুডস, এটা হতে পারে র মেটেরিয়ালস, এই সব কিছু একেবারে ক্লিয়ারলি পানির মতো আপনার কাছে সংখ্যাটা ক্লিয়ার থাকতে হবে। সো তার মানে এটা যদি আপনার কাছে ক্লিয়ার হয় কোন ফ্যাক্টরিতে কতটুকু প্রোডাক্ট লাগবে প্রোডাকশনের জন্য, কোন কাস্টমারের কাছে কতটুকু প্রোডাক্ট পাঠাতে হবে এবং তার লোকেশন কার কোনটা কাছে, এই সব কিছুই আপনার কাছে ভেরি মাচ পসিবল হয়ে থাকবে। সো এরপরের আমরা ভিডিওটা লম্বা করছি না, এরপরের যেটা আছেন সেই পরের সেগমেন্টে আমরা দেখব এই ফাংশনস যেগুলোকে আছেন ম্যাটেরিয়াল স্টোরেজ ফাংশনস, এইগুলো কিভাবে করে সেই পার্ট একটু দেখে ফেলবো।